আমাদের কাছ থেকে উনি টিকিট কিনছে, সারা বাংলাদেশে উনি টিকিট সেল করছে। এখন সেল করে সেখান থেকে টাকা উঠাইছে, উঠানোর পরে আমাদেরকে টাকাটা দেয় নাই। আমরা আবার ওনাকে টাকা দিছি, ওই মহিলাকে আইরিনকে দিছি উমরা টিকিটের জন্য, কিন্তু আমাদেরকে টিকিটও দেয় নাই, টাকাও ফেরত দেয় নাই। টাকা পাওয়ার আশায় তাকে টিকিট বাকি রাখতে হয়েছে। সারা বাংলাদেশে টিকিট সেল করতে যায়, কিছু টিকিট উনি আছে যেটা টিকিট না দিয়ে আগে অগ্রিম তাদের কাছ থেকে টাকা নিছে, হাজি গ্রুপদের কাছ থেকে অগ্রিম টাকা নিছে, বাট টিকিটটা তাদেরকে আবার দেয় নাই। দুইটা জায়গায় ওনারা এই কাজটা করছে, দুই দিক থেকে ওনারা টাকাটা তুলছে। একটা হলো আমাদের টাকা না দিয়ে টিকিট নিয়ে পাবলিকের কাছে বিক্রি করছে, বিক্রি করে সেই টাকাটা তারা নিছে, এইটা একটা। আবার আরেকটা হলো হাজি গ্রুপ যারা আছে তাদের কাছ থেকে উনি অফার দিয়া, ওনার মার্কেটিং এর লোকজন দিয়ে অফার দিয়া তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ঠিক সময় টিকিটটা দেয় নাই, এটা একটা। এখন দেখেন আমাদের কাছ থেকে টিকিট নেওয়ার পরে আমরা কিন্তু কয়েকটা কারণে আমরা ওনার টিকিট ক্যান্সেল করতে পারিনি। ক্যান্সেল করলে কিন্তু আমার হয়তোবা আমি এখন 2,57,000 পাই, আমি হয়তোবা 7 লাখ 8 লাখ 10 লাখ পাইতাম যদি টিকিট ক্যান্সেল করে দিতে পারতাম। কিন্তু গভর্নমেন্ট সেই সময় গভর্নমেন্ট একটা নিয়ম করছে যে টিকিট ক্যান্সেল করা যাবে না, যার জন্য আমরা এটা করি নাই। এক, দ্বিতীয় হইছে আরেকটা জিনিস হলো যে আমি একটা টিকিট ক্যান্সেল করলাম, একজন হাজি সাহেব যখন এয়ারপোর্টে যায়, যাওয়ার পরে ওনার গায়ে যে কাপড়টা থাকে, ওই অবস্থায় যদি উনি দেখে যে ওনার টিকিটটা ওইখানে নাই, ওই অবস্থায় ওনার চোখের পানি যেটা পড়ে, ওইটা কি অবস্থা, আমি ওই চিন্তা করে আমি বলছি যে আমি টিকিট ক্যান্সেল করবো না, আমার গুলো আমি করি নাই, নাহলে আমি টিকিট যদি ক্যান্সেল করে আমি টাকাটা আর একটু কমাইতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। ওনার যে ট্রেড লাইসেন্স, ওনার ট্রেড লাইসেন্স টিকিট কিংডম, মালিক আইরিন আক্তার। আরেকটা ট্রেড লাইসেন্স ওনার পাওয়া গেছে টিকিট কিংডম, মালিক জেসমিন আক্তার। আরেকটা ট্রেড লাইসেন্স পাওয়া গেছে টিকিট কিংডম, মালিক উমায়ের কলি ইফতি। দেখেন জেসমিন আক্তার হলো এই মহিলার মাহবুব, উমায়ের কলি ইফতি হলো এই মহিলার বোনের ছেলে, তার মানে পুরাটা একটা গ্রুপ, একটা নাম দিয়ে তিনটা ট্রেড লাইসেন্স করে তিন জায়গায় 3 রকমের সিস্টেম, এক একটা এজেন্সির সাথে এক এক রকম করে ওনারা চক্র কাজ করছে। এরপরে যেটা আমাদের সাথে যেটা ঘটছে, তারপরে তো চেক পাইলাম, চেকের সাইনটাও আমরা সঠিক পাইনি। আমরা আবার ওনাকে টাকা দিছি, ওই মহিলাকে আইরিনকে দিছি উমরা টিকিটের জন্য, কিন্তু আমাদেরকে টিকিটও দেয় নাই, টাকাও ফেরত দেয় নাই। এটা এখানে দুইটা বিষয়, কিন্তু একটা হচ্ছে ওনাকে টাকা দেওয়া হয়েছে টিকিটের জন্য, উনি টাকা নিয়ে টিকিট দিতে পারে নাই, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে উনি আবার টিকিট নিত বড় বড় এজেন্সির কাছ থেকে। দুইটা বিষয় কিন্তু এখানে, বিষয়টা বুঝছেন, দুটোটাই প্রতারণা করছে, তারা একটা সংঘবদ্ধ প্রতারক। হ্যাঁ, তারা করতো কি, বিভিন্ন গ্রামে গঞ্জের জেলা উপজেলার যারা উমরা লোক পাঠায় গ্রুপ বা ছোট ছোট এজেন্সি, তাদের কাছে তারা কম অফারে টিকিট বিক্রি করার নাম নিয়ে তারা টাকা নিত, কিন্তু তাদেরকে টিকিট দিত না, এটা একটা বিষয়। আর একটা, ওনার যেহেতু আয়টা নাই, উনি করতো কি, ঢাকার যে বড় বড় এজেন্সিগুলি আছে, যেমন স্বপ্ন ট্যুর, জিয়ারতে বাইতুল্লাহ, ওনাদের মতো এজেন্সির কাছ থেকে ওই টিকিট কিংডম টিকিট ক্রয় করছে। সেখানেও মনে করেন যে একটা সিস্টেম ছিল, তারিখ থাকে যে আমার এই তারিখের মধ্যে টাকাগুলি তারা পেমেন্ট করবে, কিন্তু দেখা গেল যে তারা টাকাগুলি পেমেন্ট করে নাই। তাহলে এখানে 8 কিলো, একটা হলো এজেন্সি, আরেকটা এজেন্সি যাদের কাছ থেকে কিংডম টিকিট নিত তাদেরকে টাকা দেয় নাই। আরেকটা হচ্ছে গ্রামের গঞ্জের যারা উমরায় লোক পাঠায় তাদের কাছ থেকে টিকিটের জন্য ওই মহিলা টাকা নিত, এই আইরিন বা কিংডম টাকা নিত, নিয়া তারা টিকিট দিতে পারে নাই বা টিকিট দেয় নাই, টাকাটা আত্মসাৎ করছে। এখন আজকে মূলত সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু টিকিট কিংডমের মালিক তারা অলরেডি এখন জেলে আছে, মামলার কারণে তারা এরেস্ট, এখন জেলে আছে। আমাদের এই বর্তমান সরকারের কাছে একটা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হিসাবে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই আমরা যারা ক্ষতিগ্রস্ত আছি, যারা ভুক্তভোগী আছি, আমাদের দিকে আমরা ব্যবসা করি, আমরা সরকারকে ট্যাক্স দিই, আমরা বৈধ ব্যবসা করি, আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। সুতরাং আমরা যারা এখানে আজকে সাংবাদিক সম্মেলন করতে উপস্থিত হয়েছি, তারা সহ আরো যারাই ভুক্তভোগী, যাদের সাথে তারা প্রতারণা করছে, সরকারের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, যেহেতু সে এখন কারাগারে আছে, তাকে যেন অবশ্যই এই টাকাগুলি উদ্ধার না করে ক্ষতিগ্রস্ত যারা মালিক আছে তাদেরকে টাকাগুলি বুঝা না পাওয়া পর্যন্ত যেন তাকে জামিন দেওয়া না হয়। এবং আমরা খোঁজখবর নিয়ে দেখছি যে ওই টিকিট কিংডমের সক্ষমতা আছে, তাদের
মালিকের যে বাবলু মিয়া, তার অনেক বড় বিজনেস, আমাদের এই টাকাগুলি নিয়ে সে তার মূলত তার ব্যবসার মধ্যে বিনিয়োগ করছে এই টাকাগুলি নিয়ে আমাদের সাথে প্রতারণা করে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে তার ব্যবসাকে অন্য বিজনেসের মধ্যে টাকাগুলি বিনিয়োগ করছে। আমার এজেন্সি থেকে টিকিট নিয়েছে বিভিন্ন রুটে, যেমন সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউরোপের বিভিন্ন দেশে টিকিটগুলো ইস্যু করছে। সিস্টেম মতো তাদের সাথে চুক্তি মতো টিকিট ইস্যু হলো, টাকা দিয়ে দিবে। এভাবে দিতে দিতে দিচ্ছিল, কিছু দিয়া কিছু দেয় নাই। টাকা পাওয়ার আশায় তাকে টিকিট বাকি রাখতে হয়েছে। আবার তখনকার বিশেষ করে গত বছর একটা অধ্যাদেশ হয়েছিল টিকিট রিটার্ন করা যাবে না। সেই কারণে এটা রুলস অনুসারে আমরা টিকিট রিটার্ন করতে পারি, ইস্যু করতে পারি, কিন্তু গভর্নমেন্টের একটা ইয়ের কারণে, প্রজ্ঞাপনের কারণে আমরা টিকিট রিটার্নও করতে পারি না, টাকাটাও নিতে পারিনি। আমার অলমোস্ট লেজার ব্যালেন্স 4,35,00,000, কিন্তু আমার কাছে চেক আছে মাত্র 3,80,00,000 টাকা। এই 3,80,00,000 টাকার চেকের এনআই একটা মামলা চলতেছে, চলমান। 104 জন হাজির টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেয়, এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় নাই। তার অফিসে যোগাযোগ করে পাওয়া যায় নাই, তার বাড়িতে যেয়ে পাওয়া যায় নাই। একাধিকবার তার স্বামীর বাড়ি ঠাকুরগাঁয়, সেখানে আমি বারবার যেয়েও সেখান থেকে ব্যর্থ হয়েছি। এবং বর্তমান সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতায় যারা আছেন, ঠাকুরগাঁয় স্থানীয় নেতা, তাদের কাছেও আমি বারবার জিনিসটা জানাইছি। তারা শোনার পরে তার সঙ্গে যোগাযোগ করেছে এবং আমাকে প্রতিশ্রুতি দিছে যে অবশ্যই আপনাদের মক্কা মদিনার মেহমান তাদের সযত্নে তাদের টাকাটা যাতে রিটার্ন পায় আমরা চেষ্টা করব, কিন্তু কখনো সে চেষ্টাও তারা করি নাই। বিগত দিন আমরা 2-3 বার কোর্টে উঠছে। একদিন এরকম গেছে, এজলাস এসে দাঁড়াইছে, জজ বাধ্য হয়েছে, ম্যাজিস্ট্রেট বাধ্য হয়েছে আমাদের কারণে যে তাকে কোনো শুনানি না করে তার কোর্ট থেকে নামাই দিছে। পৃথিবীতে এরকম কোন নজির আছে কিনা এর আগে আমরা কখনো দেখি নাই যে কোর্টের ওঠার উপরে সে শুনানি করে না, না তাকে কাস্টডিতে দিল, না তাকে জামিন দিল, সে ওখানে শুনানি না করে ছেড়ে দিল। দ্বিতীয় আরেকদিন এরকম গেছে, তৃতীয় দিন তাকে জেলখানায় দেওয়া হয়েছে। আমরা সকলের পক্ষ থেকে আমি জানাই যে আমরা যেন সুবিচার আইন অনুযায়ী আমরা পাই।